ভাবুন তো, এক সেকেন্ডে পুরো পৃথিবীর সব মানুষ পাথর হয়ে গেল। আর হাজার হাজার বছর পরে জেগে উঠে যদি আপনাকেই আবার সভ্যতা গড়তে হতো, তাহলে কি আপনি বিজ্ঞানের শক্তি দিয়ে পৃথিবীকে বাঁচাতে পারতেন? গল্পের শুরুতে তাইজু নামের একটি ছেলে সায়েন্স ল্যাবের ভিতরে গিয়ে বলে, সেনকু, আমি আজকে ইউজুরিয়াকে আমার মনের কথাগুলো বলে দেব। উত্তরে সেনকু জানায়, গত 5 বছর ধরে তুমি ইউজুরিয়াকে নিজের মনের কথাগুলো বলতে পারোনি, তাহলে আজকে কিভাবে বলবে? আর আমি তোমার জন্য একটা বিশেষ ধরনের লিকুইড তৈরি করেছি, যার মাধ্যমে তোমার ভেতরের কনফিডেন্সগুলো অনেক বেশি বেড়ে যাবে। তখন তাইজু গম্ভীর কণ্ঠে বলে, আমি নিজের কনফিডেন্সের মাধ্যমে ইউজুরিয়াকে আমার মনের কথাগুলো বলবো, তাই তোমার সায়েন্সের মাধ্যমে তৈরি করা লিকুইড আমার কোনো দরকার নাই। এই কথা বলেই তাইজু নামের ছেলেটি ইউজুরিয়াকে নিজের মনের কথাগুলো বলার জন্য বাহিরে চলে যায়। তখন ল্যাবের ভিতরের সদস্যরা বলে, সেনকু, তুমি কি সত্যি লাভ মেডিসিন বানিয়েছো? উত্তরে সেনকু জানায়, আরে বোকা, আমি টেস্ট করার জন্য তাকে পেট্রোল দিয়েছিলাম, কারণ আমার বিশ্বাস ছিল তাইজু নিজের মনের কথাগুলো বলার জন্য কখনোই অন্য কারো সাহায্য নেবে না। এরপর আমাদের সবাইকে ইউজুরিয়া নামের একটি মেয়েকে গাছের নিচে দাঁড়ানো অবস্থায় দেখানো হয়। ঠিক তখনই তাইজু উপস্থিত হয়ে বলে, ইউজুরিয়া, আমি তোমাকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই, কিন্তু আমি কোনোভাবেই সাহস করে কথাগুলো বলতে পারছি না। এরপর তাইজু যখনই ইউজুরিয়াকে নিজের মনের কথাগুলো বলতে যাবে, ঠিক সেই মুহূর্তে এক অদ্ভুত আলো পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে, যার কারণে আস্তে আস্তে পুরো পৃথিবীর সকল মানুষ পাথরে বদলে যেতে থাকে। আর হঠাৎ করে পৃথিবীর মানুষগুলো পাথরে বদলে যাওয়ার কারণে পৃথিবীর বিভিন্ন জায়গা খুব খারাপভাবে ধ্বংস হতে শুরু করে, আর পুরো মানবজাতি আস্তে আস্তে করে পৃথিবী থেকে শেষ হয়ে যায় এবং পুরো পৃথিবী নিজের সবুজ গাছপালার প্রকৃতির রূপে ফিরে আসে। এরপর আমাদের অনেক হাজার বছর পরের সবুজ শ্যামল দৃশ্য দেখানো হয়। তখন গুহার ভিতরে একটি তরল পদার্থ তাইজুর উপরে পড়ার সাথে সাথেই তাইজু পাথর থেকে আবার মানুষের রূপে ফিরে আসে আর চিৎকার করে বলতে থাকে, ফাইনালি আমি অনেক বছর পরে ফিরে এসেছি। এরপর তাইজু গুহার ভিতর থেকে বাহিরে আসা মাত্রই পুরোপুরিভাবে আশ্চর্য হয়ে যায়, কারণ এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ পাথর হয়ে গেছে, আর কিছু কিছু মানুষের পাথরগুলো কয়েকটা ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল, যারা হয়তো আর কখনোই নিজেদের আসল রূপে ফিরে আসতে পারবে না। এরপর তাইজু কিছু গাছের শিকড়ের মাধ্যমে একটি প্যান্ট তৈরি করে এবং নদীর স্রোতের পথের মাধ্যমে সামনের দিকে যেতে থাকে। কিন্তু তাইজু নদীর স্রোতের সাথে জঙ্গলের মাঝখানে আসা মাত্রই পুরোপুরিভাবে আশ্চর্য হয়ে যায়, কারণ একটি বিশাল আকারের গাছ ইউজুরিয়া নামের মেয়েটিকে চারপাশ দিয়ে আঁকড়ে ধরেছিল। তাইজু ইউজুরিয়ার মাটির মূর্তিটাকে দেখা মাত্রই অনেক বেশি আনন্দিত হয়ে যায়, আর ইউজুরিয়ার সামনে বসে নিজের মনের কথাগুলো বলে দেয় এবং তাকে প্রতিশ্রুতি দিয়ে জানায়, আমি যেভাবেই হোক তোমাকে আবার মানুষের রূপে ফিরিয়ে আনবো। এই কথাগুলো শেষ করতেই ছেলেটা মেয়েটার গাছের ভিতরে একটি লেখা দেখতে পায়, নদীর স্রোতকে পিছু করতে থাকো মোটা বাদুর। আর এই লেখাটা পড়ার সাথে সাথেই তাইজু নদীর পথ দিয়ে সামনের দিকে যেতে শুরু করে, কারণ মোটা বাদুর কথাটা তার সবচেয়ে কাছের বন্ধু সেনকু বলতো। এরপর সে নদীর পথ দিয়ে কিছু দূর যেতে যেতেই সেনকু নামের ছেলেটিকে একটা গাছের উপরে দাঁড়িয়ে থাকতে দেখে। তাইজু সেনকুকে দেখা মাত্রই অনেক বেশি খুশি হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে, কিন্তু সেনকু কিছুটা বিরক্ত হয়ে বলে, তুই পাগল হয়ে গিয়েছিস, এই ন্যাংটা শরীর নিয়ে আমার কাছে আসবি না। এরপর সেনকু আমাদের জানায়, আজকের তারিখ হচ্ছে 5ই অক্টোবর 5738, আর আমি তোমার থেকে 6 মাস আগে পাথর থেকে মানুষের রূপে ফিরে এসেছিলাম। এই কথা শুনে তাইজু কিছুটা আশ্চর্য হয়ে তার হাতের মাধ্যমে বছরগুলো গোনার চেষ্টা করতে থাকে, কিন্তু সেনকু বলে, আমরা দুজন 3700 বছর ধরে পাথর হয়েছিলাম। এই কথা শুনে তাইজু অনেক বেশি আশ্চর্য হয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি আজকের তারিখ কিভাবে জানলে? উত্তরে সেনকু জানায়, মানুষ থেকে পাথর হওয়ার পরে আমি আজকে পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড থেকে শুরু করে মিনিট পর্যন্ত গুনেছি, যার কারণে আজকের তারিখ আমি সঠিকভাবে জানতে পেরেছি। এরপর সেনকু তাইজুকে জঙ্গলের ভিতরে নিজের বাড়িতে নিয়ে আসে, আর তাইজু সেনকুর নিজের হাতে তৈরি করা অনেক সুন্দর ঘটি দেখে আশ্চর্য হয়ে যায়, কারণ সে তার প্রয়োজনীয় জিনিস এবং অস্ত্রগুলোকে খুব যত্ন করে নিজের কাছে রেখেছে। তখন সেনকু জানায়, আমি সায়েন্সের মাধ্যমে পুরো মানব জাতিকে আবার মানুষের রূপে ফিরিয়ে আনবো, আর এই কাজের জন্য তাইজু নামের একজন শক্তিশালী লোকের প্রয়োজন হবে। তাই তাইজু, তুমি কি আমার সাথে মানব জাতিকে পরিপূর্ণভাবে মানুষের রূপে ফিরিয়ে আনার জার্নিতে অংশগ্রহণ করবে? উত্তরে তাইজু বলে, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। এরপর তারা দুজন একত্রিত হয়ে নিজেদের বুদ্ধির মাধ্যমে কাজ করতে শুরু করে দেয়। তখন সেনকু বলে, মানব জাতিকে আদি যুগ থেকে আধুনিক যুগে পর্যন্ত আসতে প্রায় 20 লক্ষ বছর লেগেছিল, কিন্তু আমি নিজের সায়েন্সের মাধ্যমে আবার মানব জাতিকে আধুনিক যুগে ফিরিয়ে আনব এবং পৃথিবীর মানুষগুলো হঠাৎ করে কিভাবে মানুষ থেকে পাথর হয়ে গিয়েছে আর পাথর থেকে মানুষ হয়ে গিয়েছে এটার গুরুত্বপূর্ণ রহস্য বের করব। অন্যদিকে তাইজু ইউজুরিয়াকে আবার মানুষের রূপে ফিরিয়ে আনার কথাগুলোই ভাবছিল।
এরপর দৃশ্য পরিবর্তন হয়ে তাইজু আবার নিজের মানুষের রূপে ফিরে আসার গুহার ভিতরে চলে যায়। কিন্তু সে গুহার ভিতরে ঢুকা মাত্রই মানুষের বানানো একটি পাত্র দেখে পুরোপুরিভাবে আশ্চর্য হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, আমরা দুজন ছাড়া তাহলে এই পৃথিবীতে আরো অনেক মানুষ পাথর থেকে মানুষের রূপে ফিরে এসেছে। কিন্তু তখনই সেনকু এসে বলে, আরে বোকা, পাত্রটা আমি রেখেছি। এই কথা শুনে তাইজু অনেক বেশি হতাশ হয়ে যায়। এরপর সেনকু বাসায় এসে বলে, আমার কাছে যদি একটু মদ থাকতো তাহলে আমি নাইট্রিক পদার্থের সাথে একত্রিত করে একটি মেডিসিন তৈরি করতাম, যার মাধ্যমে হয়তোবা পাথরের মানুষগুলো তাদের আসল রূপে ফিরে আসতে পারত। এই কথা শুনে তাইজু বলে, আমার কাছে অনেকগুলো ফল রয়েছে আর আমি শুনেছি ফল দিয়ে মদ বানানো যায়, তাই তুমি এইগুলোর মাধ্যমে মেডিসিন তৈরি করার চেষ্টা করো। এই কথা শুনে সেনকু নামের ছেলেটি অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর তারা দুজন একত্রিত হয়ে মেডিসিন তৈরি করার জন্য একটা পাত্রর ভিতরে মদগুলোকে তীব্র মাত্রায় গরম করতে শুরু করে দেয়। কিন্তু আগুনের তীব্র গরমের কারণে মাটির দুর্বল পাত্র মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে যায়, যার কারণে তারা দুজন আবার নতুন একটি পাত্র তৈরি করে আগুনের তীব্র মাত্রায় মদগুলোকে গরম করতে শুরু করে দেয়। আর এই প্রসেসটা করতে করতে গরম থেকে শীতকাল চলে আসে এবং তাইজুর মুখের ভিতরে দাড়ি উঠে যায়, যার কারণে সে দাড়ি ক্লিন করার জন্য সেনকুর কাছে যায়। কিন্তু সেনকু ধারালো শামুকের মাধ্যমে এমনভাবে শেভ করে যে তাইজুর মুখ ব্যথায় লাল হয়ে যায়। এরপর অনেক মাস কেটে যাওয়ার পর আবারও গরমকাল চলে আসে এবং তাদের মেডিসিন পরিপূর্ণভাবে তৈরি হয়ে যায়। আর তারা দুজন একটি পাথর হওয়া পাখিটার উপরে তাদের মেডিসিনের কিছু লিকুইড ঢেলে দেয় এবং মুহূর্তের মধ্যেই পাখিটা পাথর থেকে নিজের আসল রূপে ফিরে আসে আর তাদের দুজনের সামনে সবুজ শ্যামল প্রকৃতির দিকে উড়ে চলে যায়। এই দৃশ্য দেখে তারা দুজন অনেক বেশি আনন্দিত হয়ে যায়। এরপর তারা দুজন ইউজুরিয়া নামের মেয়েটিকে পাথর থেকে মানুষের রূপে ফিরিয়ে আনার জন্য আবার জঙ্গলের মাঝখানে চলে যায়। তখন তাইজু এক্সাইটেড হয়ে বলে, সেনকু, লিকুইডটা দেওয়ার সাথে সাথেই ইউজুরিয়া আবার মানুষের রূপে ফিরে আসবে, তাই না? উত্তরে সেনকু বলে, আমি সঠিকভাবে বলতে পারবো না, কারণ আমি লিকুইডটা একটা ভাঙা মূর্তির উপরে লাগিয়ে ট্রাই করেছিলাম, যাতে কোনো ফলাফল আসেনি। এই কথা শুনে তাইজু নামের ছেলেটি ইউজুরিয়াকে নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে আর মূর্তির সামনে গিয়ে বলে, তোমাকে 3700 বছর ধরে ওয়েট করানোর জন্য আমাকে ক্ষমা করবে, কিন্তু আমি তোমাকে এখন পাথর থেকে মানুষের রূপে ফিরিয়ে আনতে চলেছি। এরপর সেনকু তার দিকে লিকুইডটা এগিয়ে দেওয়ার সাথে সাথেই তাইজুর গুরুত্বপূর্ণ একটা কথা মনে পড়ে যায় আর সে সেনকুর চোখের ভেতরে আঙুল ঢুকিয়ে দিয়ে বলে, ইউজুরিয়া শরীরের ভেতরে কোনো জামা কাপড় নেই, তাই আমরা তাকে এভাবে মানুষের রূপে ফিরিয়ে আনতে পারবো না। উত্তরে সেনকু বিরক্ত গলায় বলে, আরে বোকা, ফালতু কথা বলা বন্ধ কর, এই পাথরের দুনিয়ায় ওসব জিনিস দেখার জন্য কোনো মানুষ জীবিত নাই। কিন্তু তাইজু সেনকুর কোনো কথা না শুনেই ইউজুরিয়ার মূর্তিটাকে নিয়ে বলে, আমরা ক্যাম্পে গিয়ে ইউজুরিয়ার জন্য একটা জামা কাপড় বানাবো, তারপর ওকে জীবিত করব। সেনকু বলে, তোর যা ইচ্ছে মনে চায় তুই তাই কর, আমার কোনো আশা যায় না। কিন্তু ঠিক সেই মুহূর্তে সেনকু জঙ্গলের ভেতর থেকে একটি ভয়ঙ্কর গর্জন শোনার সাথে সাথেই তাইজুকে থামিয়ে দেয় আর জঙ্গলের ভেতর থেকে একটি সিংহ বেরিয়ে আসে। সিংহটাকে দেখা মাত্রই তারা দুজন ভয় পেয়ে সামনের দিকে দৌড়াতে শুরু করে আর তারা মূর্তি নিয়ে দৌড়াতে দৌড়াতে পাহাড়ের একদম শেষ প্রান্তে চলে আসে। এরপর যখনই সিংহটা তাদের উপরে আক্রমণ করার জন্য সামনের দিকে আসতে থাকে, ঠিক সেই মুহূর্তে তারা দুজন পাহাড়ের উপর থেকে লাফিয়ে পড়ে, যার কারণে তারা দুজন সোজা গিয়ে একটা গাছের লতাপাটার উপরে পড়ে যায় এবং সামান্যর জন্য নিজেদের জীবন বাঁচিয়ে নেয়। এরপর তারা দুজন মাটিতে পড়ার পরে ভাবতে থাকে সিংহটা হয়তো চলে গিয়েছে, কিন্তু ঠিক তখনই সিংহটা তার পুরো দলবল নিয়ে তাদের পিছু করতে থাকে আর তারা দুজন সিংহদের ভয়ে দৌড়াতে দৌড়াতে শক্তিশালী প্রাইমেট অর্থাৎ সুকাসা নামের ছেলেটির মূর্তির সামনে চলে আসে এবং পুরো এক বোতল লিকুইড তার উপরে ঢেলে দেয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে সিংহ তার সাথীদের নিয়ে তাদের দুজনকে চার দিক দিয়ে ঘিরে ফেলে। তাইজু আর সেনকু সিংহদের দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর সিংহ তার সাথীদের নিয়ে তাদের দুজনের উপর ভয়ঙ্কর ভাবে প্রমাণ করে দেয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে সুকাসা নামের ছেলেটি পাথর থেকে বেরিয়ে এসে সিংহটাকে একটা শক্তিশালী পাঞ্চ করে অনেক দূরে ছুড়ে ফেলে দেয় আর পাঞ্চের শক্তিটা এতটাই শক্তিশালী ছিল যে পুরো জঙ্গল ধরে কাঁপন উঠে যায়। এই দৃশ্য দেখে তাইজু আর সেনকু পুরোপুরি ভাবে আশ্চর্য হয়ে যায়। এরপর তারা তিনজন মিলে নিজেদের বেসমেন্টের ভিতরে চলে আসে। তখন সুকাসা সেনকুর নিজের হাতে তৈরি করা সুন্দর একটি ঘর এবং ল্যাবরেটরি দেখে পুরোপুরি ভাবে আশ্চর্য হয়ে যায়, কারণ পাথরের দুনিয়ায় কোনো প্রযুক্তির সাহায্য ছাড়া এত সুন্দর জিনিস তৈরি করা প্রায় অসম্ভব। এরপর তারা তিনজন ঘরের ভিতরে গিয়ে একে অপরের সাথে নিজেদের পরিচয় হতে সাহায্য করে। তখন সুকাসা তাদের দুজনকে জিজ্ঞেস করে, তোমরা সাধারণত কি খেয়ে থাকো? উত্তরে সেনকু জানায়, আমরা বেশিরভাগ সময়ে জঙ্গলের লতাপাতা খেয়ে থাকি, কিন্তু মাঝে মধ্যে খরগোশ শিকার করতে পারলে সেটার মাংস খেয়ে থাকি। এই কথা শুনে সুকাসা নামের ছেলেটি বুঝতে পারে তারা দুজন মাংস খেতে অনেক বেশি পছন্দ
করে। তাই সে জঙ্গলের ভিতরে গিয়ে অনেকগুলো পশু প্রাণী এবং অনেকগুলো সামুদ্রিক মাছ তাদের জন্য নিয়ে আসে। সুকাসার এত সুন্দর পারফরমেন্স দেখে তারা দুজন অনেক বেশি আনন্দিত হয়ে যায়। এরপর সেনকু মাছগুলোকে হালকা ধোঁয়ায় ছেঁকে নিতে শুরু করে। তখন তাইজু বলে, আমার অনেক ক্ষুধা পেয়েছে, তাই তুমি মাছগুলোকে একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করো। উত্তরে সেনকু জানায়, আরে বোকা, আমি মাছগুলোকে রান্না করছি না, আমি আগুনের হালকা ধোঁয়ার মাধ্যমে মাছের ভিতর থাকা সবগুলো ব্যাকটেরিয়া ধ্বংস করছি। ঠিক তখনই সুকাসা পাথরের ভিতরে কিছু একটা অনুভব করতে পারার সাথে সাথেই নিজের সর্বশক্তি ব্যবহার করে পাথরটাকে 2 ভাগে বিভক্ত করে দেয়, যার কারণে পাথরের ভিতর থেকে একটা মেয়ের পাথরের মূর্তি বেরিয়ে আসে। আর প্রত্যেকবারের মতো এবারও তারা দুজন সুকাসার শক্তি দেখে অবাক হয়ে যায়। এরপর তারা 3 জন মিলে মাছগুলোকে সুন্দরভাবে ফ্রাই করার পরে আনন্দ নিয়ে খেতে শুরু করে এবং রাতের বেলায় খুব ক্লান্ত শরীর নিয়ে 3 জন ঘুমিয়ে পড়ে। এরপর সিন পরিবর্তন হয়ে আমাদের সকলের সুন্দর আবহাওয়ার দৃশ্য দেখানো হোক। তখন সুকাসা বলে, সমুদ্র যেমন নিজের ইচ্ছা মতো সারা পৃথিবী ঘুরে বেড়ায়, ঠিক একইভাবে ঝিনুক তার ইচ্ছা মতো সারা সমুদ্র ঘুরে বেড়ায়। কারণ আমরা ছোটবেলায় অনেক বেশি গরিব ছিলাম, আর আমার একটা ফুটফুটে বোন ছিল যার অসুস্থর জন্য সার্জারি হওয়ার কথা ছিল। আমার ছোট বোন ঝিনুক অনেক বেশি পছন্দ করত, তাই আমি আমার ছোট বোনের জন্য ঝিনুকের একটা নেকলেস বানানোর জন্য সমুদ্রের পাড়ে ঝিনুক খুঁজতে এসেছিলাম। কিন্তু তখনই একজন লোক আমাকে ঝিনুক চুরির অপরাধ দিয়ে খুব খারাপভাবে মারতে শুরু করে, যার কারণে আমি আমার ছোট্ট বোনের জন্য ঝিনুকের নেকলেস বানাতে পারিনি। আর এই কথাগুলো বলতে বলতেই সুকাসা অনেক বেশি রাগান্বিত হয়ে একটা পাথরের মূর্তি পুরোপুরিভাবে ভেঙে চুরমার করে দেয়। এই দৃশ্য দেখে সেনকু বলে, আমি তোমার মনের কথাগুলো বুঝতে পারছি, কিন্তু তুমি এইমাত্র একজন নির্দোষ মানুষকে মেরে ফেলেছ। উত্তরে সুকাসা জানায়, আমি কোনো নির্দোষ মানুষকে মারিনি, কারণ আমি এইমাত্র যেই লোকটার পাথর নষ্ট করে দিয়েছি সেই লোকটাই আমাকে ছোটবেলায় অনেক মারধর করেছিল। তাই আজকে আমি এবং আমার বোনের সুন্দর স্বপ্নগুলো ভেঙে দেওয়ার কারণে প্রতিশোধ নিয়েছি। কিন্তু তোমার কাছে আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেনকু, তুমি কি ওই সব মানুষদের আবার পাথর থেকে মানুষের রূপে ফিরিয়ে আনবে, যারা নিজেদের স্বার্থের জন্য গরিব দুঃখী মানুষের উপরে নির্মমভাবে অত্যাচার করত? তখন সেনকু শান্ত কণ্ঠে বলতে শুরু করে, এই পৃথিবীতে কে ভালো আর কে খারাপ সেই বিচার করার অধিকার আমাদের নেই। বিজ্ঞান কখনো মানুষের পরিচয় দেখে কাজ করে না, বিজ্ঞান সবার জন্য সমান। সেনকুর এই কথা শুনে তাইজু কিছুটা অবাক হয়ে যায়, কারণ সে বুঝতে পারছিল নতুন এই স্টোন ওয়ার্ল্ডেও মানুষের পুরনো লোভ আর ক্ষমতার লড়াই আবার ফিরে আসতে পারে। কিন্তু সেনকু তখন দৃঢ় চোখে আকাশের দিকে তাকিয়ে বলে, আমি এমন একটা সভ্যতা গড়তে চাই যেখানে জ্ঞান আর বিজ্ঞানই হবে সবচেয়ে বড় শক্তি। যদি মানুষ আবার ভুল পথে চলে যায় তাহলে আমরা তাদের থামাবো, কিন্তু কাউকে দ্বিতীয়বার বাঁচার সুযোগ না দিয়ে বিচার করে ফেলা সেটা কখনোই সঠিক নয়। সেনকুর এই কথাগুলো শুনে তাইজু ধীরে ধীরে বুঝতে পারে সত্যিকারের শক্তি শুধু পেশিতে নয়, বরং মানুষের চিন্তা আর আদর্শের মধ্যেই লুকিয়ে থাকে। এরপর সিন পরিবর্তন হয়ে আমরা দেখতে পাই সেনকু গাছের নিচে বসে মেডিসিন তৈরি করছে, আর তাইজু ইউজুরিয়াকে একটা সুন্দর কাপড় পরিয়ে দিয়ে বলে, তুমি কিছুক্ষণের মধ্যেই আবার মানুষের রূপে ফিরে আসবে। কিন্তু তখন সেনকু বলে, মেডিসিন তৈরি করার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণের পানি নাই, তাই তাইজু তুমি গুহার ভিতর থেকে আরো কিছু লিকুইড নিয়ে এসো। এরপর তাইজু যখনই লিকুইড আনার জন্য গুহার উদ্দেশ্যে রওনা দেয়, ঠিক সেই মুহূর্তে সুকাসা তাকে আটকে দিয়ে বলে, আমি নিজের শক্তির মাধ্যমে তোমার থেকে অনেক তাড়াতাড়ি লিকুইড নিয়ে আসতে পারবো, তাই তোমরা আমাকে বলো ওই গুহাটা কোথায় রয়েছে। এই কথা শুনে সেনকু শয়তানি হাসি দিয়ে বলে, আমি যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হচ্ছে। আর অন্যদিকে সুকাসা তাদের কথা মতো গুহার উদ্দেশ্যে বেরিয়ে যায়। এরপর সেনকু নাইট্রিক অ্যাসিডের সাথে অ্যালকোহল মিশিয়ে ইউজুরিয়াকে বাঁচার জন্য মেডিসিন তৈরি করতে থাকে। এটা দেখে তাইজু বলে, তুমি একটু আগে বলেছিলে মেডিসিন তৈরি করার জন্য পানি কম রয়েছে, তাহলে কিভাবে এখন মেডিসিন তৈরি করছো? উত্তরে সেনকু জানায়, আমি চাই না ইউজুরিয়াকে মানুষের রূপে ফিরিয়ে আনার সময় সুকাসা উপস্থিত থাকুক, কারণ ও যেই পৃথিবী নির্মাণ করার চেষ্টা করছে সেটার উপরে আমার একটু আগ্রহ নেই। এই কথাগুলো শুনে তাইজু বলে, আমি তোমার কথাগুলো পরিষ্কারভাবে বুঝতে পারিনি, কিন্তু আমি জানি তোমাদের দুজনের মধ্যে সমুদ্রের পারে নিশ্চয়ই কোনো কিছু হয়েছে, আর আমি তোমার উপরে অনেক বিশ্বাস করি, তাই তোমার সব কথাগুলো আমি মানব। সেনকু জানায়, তুমি ঠিক বলেছ, আর সুকাসা একজন ভালো মানুষের সাথে সাথে একজন হত্যাকারী। অন্যদিকে সুকাসা ইতিমধ্যেই তাদের কথা মতো সেই গুহার ভিতরে পৌঁছে গিয়েছে এবং সেখান থেকে লিকুইড নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর পথের ভিতরে তার সামনে যতগুলো পাথর পড়ছিল সবগুলোকে ভেঙে চুরমার করে দিচ্ছিল। অন্যদিকে তাইজু নাটকীয়ভাবে ইউজুরিয়ার উপরে মেডিসিন ঢালার চেষ্টা করছিল। এই দৃশ্য দেখে সেনকু প্রচন্ড রাগান্বিত হয়ে যায় এবং পুরো মেডিসিন একসাথে মেয়েটির উপরে ঢেলে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, অনেক সময় পার হয়ে যাওয়ার পরেও ইউজুরিয়ার পাথরগুলো কোনো রিয়াকশন করছিল না। এটা দেখে তাইজু অনেক বেশি চিন্তিত হয়ে যায় এবং তার মাথা কাজ করা বন্ধ করে দেয়। তখন সেনকু বলে, আরে বোকা, মেডিসিনটা কাজ করার জন্য কিছুটা সময় নেয়, তাই চিন্তা করার কোনো কারণ নেই। এই কথা শেষ হওয়ার সাথে সাথে ইউজুরিয়ার মাটির মূর্তি পুরোপুরিভাবে ফেটে গিয়ে বাইরে বেরিয়ে আসে, আর তাইজু অনেক
বছর পর ইউজুরিয়াকে দেখে কান্না করতে শুরু করে। তখন ইউজুরিয়া বলে, আমি অনেক বছর পর আবার পাথর থেকে মানুষের রূপে ফিরে এসেছি, তাই আমি এখানে কি হচ্ছে সঠিকভাবে বলতে পারবো না, কিন্তু তাইজু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমাকে নতুন জীবন দিয়েছ। উত্তরে তাইজু বলে, আমি কোনো কিছুই করিনি, সবকিছু সেনকুর সায়েন্স এবং মেডিসিন করেছে। তখন সেনকু তাদের দুজনকে বলে, সুকাসা আসার আগে তোমাদের দুজনকে একটা সিদ্ধান্ত নিতে হবে। প্রথমটি হচ্ছে তোমরা দুজন এখান থেকে পালিয়ে যাবে, দ্বিতীয়টি হচ্ছে আমার সাথে এখানে থেকে সুকাসার সাথে লড়াই করবে। এরপর তারা দুজন অনেকক্ষণ চিন্তা ভাবনা করে জানায়, আমরা দ্বিতীয় নাম্বার অপশনটি বাছাই করছি। কিন্তু ঠিক তখনই সুকাসা উপস্থিত হয়ে বলে, আমি একটা নতুন পৃথিবীর তৈরি করার জন্য খারাপ মানুষদের শেষ করে দিচ্ছি, আর এই কাজ করার সময় যদি কেউ আমাকে বাধা দেয় তাহলে আমি তাকে পুরোপুরি শেষ করে দেব। তখন তাইজু সেনকুকে বলে, এই লড়াইতে যদি আমার কিছু হয়ে যায় তাহলে তুমি ইউজুরিয়াকে নিয়ে এখান থেকে পালিয়ে যাবে। এই কথা বলেই তাইজু সুকাসার সাথে লড়াই করার জন্য সামনের দিকে এগিয়ে যায়, আর সেনকু নিজের তীরটা বের করা মাত্রই তাদের দুজনের মাঝখানে চালিয়ে যায়। কিন্তু সুকাসা নিজের স্পিডের মাধ্যমে তীরটাকে মুহূর্তের মধ্যেই মাটির ভিতরে গেড়ে দেয়, আর তাইজুকে শক্তিশালী একটা লাথি মেরে অনেক দূরে সরিয়ে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তাইজু নিজের হাতের মাধ্যমে খুব সহজেই আক্রমণটাকে ঠেকিয়ে ফেলে। এটা দেখে সুকাসা নামের ছেলেটি অনেক বেশি আশ্চর্য হয়ে বলে, তুমি পৃথিবীর প্রথম মানুষ যে কিনা আমার লাথি খাওয়ার পরও ঠিকঠাক ভাবে দাঁড়িয়ে আছো, কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারছি না, তুমি আমার উপরে কোনো ধরনের আক্রমণ করছো না কেন? উত্তরে তাইজু বলে, আমি আগে কোনো মানুষের উপরে হাত উঠাই না। এই কথা শুনে সুকাসা বলে, আমি যদি তোমার পিছনে থাকে মেয়েটিকে মেরে দিই তাহলে কি তুমি আমার উপরে হাত উঠাবে? এই কথা শোনার সাথে সাথেই তাইজু মেয়েটির সামনে গিয়ে তাকে প্রোটেক্ট করার চেষ্টা করতে থাকে। তখন ইউজুরিয়া পুরো দৃশ্যগুলো দেখে বুঝতে পারে সেনকু তাদের দুজনকে কেন এখান থেকে পালিয়ে যেতে বলেছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তাইজুর মাথা থেকে হঠাৎ করেই ব্লাড বের হতে থাকে এবং সে মাটিতে বেহুশ হয়ে পড়ে যায়। এই দৃশ্য দেখে সেনকু বলে, আমার মনে হয় ওর জ্ঞান ফিরতে কয়েকদিন সময় লাগবে। সুকাসা বলে, তুমি ঠিক বলেছ, আর নিজেদের মধ্যে লড়াই করা ভালো না, তাই আমি কোন মূর্তিটাকে একদম শেষ করে দিচ্ছি তা নিয়ে তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। এই কথা বলেই সুকাসা জঙ্গলের দিকে আবার মূর্তি ভাঙার জন্য চলে যায়। তখন সেনকু জানায়, আমাদের যদি সুকাসা নামের মনস্টারটাকে শেষ করতে হয় তাহলে সায়েন্সের আধুনিক অস্ত্র অবশ্যই লাগবে, কারণ এই পাথরের দুনিয়ায় এমন কোনো জিনিস নেই যেটা তাকে হারাতে পারবে। এই কথা বলেই সে ঘরের ভিতরে থাকা সবগুলো জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। তখন সেনকু বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো, আর ঘরের জিনিসপত্রগুলো ভাঙচুর করছো কেন? উত্তরে সেনকু জানায়, আমরা এখান থেকে আমাদের বৈজ্ঞানিক হাতিয়ার খোঁজার জন্য পাহাড়ের শেষ মুহূর্ত পর্যন্ত যাব, আর সেই হাতিয়ার পরিপূর্ণভাবে তৈরি হয়ে যাওয়ার পরে আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে সুকাসার উপরে আক্রমণ করব, তাই আমি একটা নাটক সাজিয়েছি। এরপর তারা তিনজন বৈজ্ঞানিক হাতিয়ার খোঁজার জন্য হাকুনে নামে একটি জায়গার উদ্দেশ্যে রওনা দেয়, আর হাকুনে নামের জায়গাটি এখান থেকে 40 কিলোমিটার দূরে অবস্থান করছে। তাই তারা তিনজন সেখানে পৌঁছানোর জন্য নিজেদের জার্নি শুরু করে দেয়। এরপর তারা তিনজন অনেক সময় ধরে হাঁটতে হাঁটতে একটা বিশাল পাহাড়ের সীমান্তে চলে আসে এবং পাহাড়ের ওপর থেকে নিচে যত কিছু ছিল সবকিছু স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। তখন সেনকু একটি কম্পাসের মাধ্যমে বলে, আজকে থেকে সূর্য প্রায় 35,970 সেকেন্ড আগে উঠেছে। এই কথা শুনে ইউজুরিয়া আশ্চর্য হয়ে বলে, তুমি এটা কিভাবে পারফেক্ট ভাবে বলতে পারো? তাইজু জানায়, সেনকু 3700 বছর ধরে প্রতিটা সেকেন্ড গুনেছে, যার কারণে তার কাছে এটা কোনো ব্যাপার না। এরপর ইউজুরিয়া কিছু একটা দেখে সামনের দিকে যেতে থাকে এবং তারা তিনজন দৌড়াতে দৌড়াতে একটা বুদ্ধ মন্দিরের কাছে চলে আসে। ইউজুরিয়া বুদ্ধ মন্দিরটাকে দেখা মাত্রই কিছুটা আশ্চর্য হয়ে যায়, কারণ সে ছোটবেলায় তার বাবা মার সাথে এখানে ঘুরতে আসতো, আর এই কথাগুলো মনেই পড়তেই ইউজুরিয়ার চোখ থেকে অজান্তেই পানি পড়তে থাকে। এটা দেখে সেনকু বলে, কান্না করে কোনো লাভ হবে না, কারণ আমরা সুকাসাকে হারিয়ে এই পুরো মানব জাতিকে আবারও বাঁচিয়ে তুলব। এরপর তারা তিনজন মিলে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য আরো অনেক সময় ধরে জার্নি করতে থাকে, আর জার্নি করতে করতে পথের ভিতরে তারা অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। তাই তারা তিনজন রাতের খাবার খেয়ে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ে। এরপর অনেক দিন পার হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাই তাইজু আর ইউজুরিয়া হট স্প্রিং এর ভিতরে গোসল করছে। তখন তাইজু বলে, ইউজুরিয়া, আমার মনে হয় 3700 বছর আগে আমি তোমাকে সেদিন কি বলতে চেয়েছিলাম সেটা বলে দেওয়া উচিত। এই কথা শুনে ইউজুরিয়ার ওই দিনের কথা মনে পড়ে যায় এবং সে তাইজুকে জিজ্ঞেস করে, তুমি সেদিন কি বলতে চেয়েছিলে? উত্তরে তাইজু বলে, আমি যেদিন থেকে পাথর হয়ে গিয়েছিলাম সেই দিন থেকে আজ পর্যন্ত আমি তোমাকে আমার মনের কথাগুলো বলার চেষ্টা করছিলাম, কিন্তু আমরা এই পাথরের দুনিয়ায় যেই পরিস্থিতিতে রয়েছি সেখানে আমার এই মুহূর্তে কথাটা বলা ঠিক হবে না। তাই সবার আগে আমাদের মানব জাতিকে আবার পাথর থেকে মানুষের রূপে ফিরিয়ে আনতে হবে, আর মানব জাতিকে পুরোপুরিভাবে বাঁচিয়ে তোলার পরে আমি তোমাকে 3700 বছর আগের কথাগুলো বলে দেব। এই কথাগুলো শুনে ইউজুরিয়া অনেক বেশি খুশি এবং সম্মতি জানায়। পরের দিন সকালে সেনকু আমাদের জানায়, গান পাউডার বানানোর জন্য মোট 3টি উপকরণের প্রয়োজন ছিল, যেগুলো ইতিমধ্যেই আমাদের কাছে রয়েছে। প্রথমটি হচ্ছে সালফার, দ্বিতীয়টি হচ্ছে কয়লা,
এবং সর্বশেষ হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। এরপর সেনকু সবগুলো ইনগ্রেডিয়েন্টকে একসাথে মিশিয়ে একটি পাথরের মতো বানায়, যেটাকে অন্য আরেকটি পাথরের মাধ্যমে পিটিয়ে পিটিয়ে শক্ত করতে হবে। কিন্তু ঠিক তখনই তাইজু বিশাল একটি পাথরের মাধ্যমে সেই পাথরটাকে এত জোরে আঘাত করে যার মাধ্যমে সবগুলো ইনগ্রেডিয়েন্ট ব্লাস্ট হয়ে যায়। এটা দেখে সেনকু কিছুটা আশ্চর্য হয়ে বলে, ফাইনালি আমাদের গান পাউডারের রিসার্চ সফল হয়েছে। তখন ইউজুরিয়া বলে, গান পাউডার এত শক্তিশালী, আমি তো ভাবতেই পারিনি। উত্তরে সেনকু জানায়, গান পাউডার এতটাই শক্তিশালী যে এটা বানাতে গিয়ে অনেক মানুষের হাত পা উড়ে গিয়েছিল। এই কথা শুনে ইউজুরিয়া বলে, এত ভয়ঙ্কর একটা জিনিস দিয়ে সুকাসার উপরে হামলা করা ঠিক হবে? সেনকু কিছুটা দ্বিধা নিয়ে বলে, আমরা সবার প্রথমে সুকাসার সাথে ডিল করার চেষ্টা করব, আর যদি সে আমাদের সাথে ডিল করতে না চায় তাহলে আমাদের তার উপরে গান পাউডারের মাধ্যমে আক্রমণ করতেই হবে। অন্যদিকে সুকাসা তাদের তিনজনকে খোঁজার জন্য ইতিমধ্যেই জঙ্গলের ভিতর বেরিয়ে গেছে, আর মনে মনে বলে, সেনকু যদি গান পাউডার বানিয়ে ফেলে তাহলে তাকে শেষ করে দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। অর্থাৎ সেনকু আর সুকাসার মাইন্ড একইভাবে কাজ করছিল। তখন গান পাউডারের ব্লাস্টের ধোঁয়া অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল, যার কারণে তারা তিনজন মিলে পানির মাধ্যমে ওটাকে বোঝানোর চেষ্টা করতে থাকে। কিন্তু ঠিক তখনই ইউজুরিয়া নামের মেয়েটি জঙ্গলের অনেক দূরের কিছু একটা দেখে তাদের দুজনকে ডাক দেয়, আর তারা দুজন যখনই জঙ্গলের দিকে তাকায় তখন পুরোপুরিভাবে আশ্চর্য হয়ে যায়, কারণ তারা তিনজন দেখতে পায় জঙ্গলের ভিতর থেকে সাদা কালারের ধোঁয়া বেরোচ্ছে। এই আশ্চর্যমূলক দৃশ্য দেখে তারা তিনজন বুঝতে পারে এই পাথরের দুনিয়ায় তাদের ছাড়া আরো অনেক মানুষ জীবিত রয়েছে। অন্যদিকে সুকাসা তাদের আগুনের ধোঁয়ার মাধ্যমে তাদের তিনজনের সঠিক লোকেশন বের করে ফেলে এবং এটাও বুঝতে পারে তারা তিনজন ইতিমধ্যেই গান পাউডার বানিয়ে ফেলেছে। এরপর ইউজুরিয়ার তাইজু নিজেদের মতো করে জঙ্গলের ভিতর আলাদা আলাদাভাবে লাকড়ি একত্রিত করছিল। ঠিক সেই মুহূর্তে সুকাসা পিছন থেকে এসে নিজের অস্ত্রের মাধ্যমে মেয়েটাকে ধরে ফেলে এবং তাকে বন্দি বানিয়ে সেনকুর লোকেশনের কাছে পৌঁছে যায়। এটা দেখে আমাদের সেনকু হাসি দিয়ে জানায়, সুকাসা তুমি তাহলে শেষ পর্যন্ত বুঝেই গেছো আমরা গান পাউডার তৈরি করছি। উত্তরে সুকাসা বলে, তুমি একদম ঠিক বলেছ, আর তুমি যদি বৈজ্ঞানিক হাতিয়ার বানিয়ে আবারও তাদের জীবিত করো তাহলে আবারও তারা নিজেদের মধ্যে স্বার্থের জন্য লড়াই শুরু করে দিবে। তাই এই জিনিসটাকে আটকানোর জন্য যদি আমার তোমাকে মারতে হয় তাহলে আমি সেটাই করব। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমাকে মারার আগে আমাকে মেডিসিন তৈরি করার পদ্ধতিটা বলো, আর তুমি যদি এই সম্পর্কে কোনো কিছু না বলতে চাও তাহলে আমি এই মেয়েটাকে মেরে ফেলবো। এই কথা শুনে সেনকু চালাকি করে জানায়, আমি শুধু বিজ্ঞানকেই পছন্দ করি, তাই এই মেয়েটাকে মেরে ফেললেও আমার কোনো সমস্যা হবে না। এই কথা শোনার সাথে সাথেই সুকাসা নিজের অস্ত্রের মাধ্যমে ইউজুরিয়ার চুল মুহূর্তের মধ্যেই কেটে ফেলে, যার কারণে সেনকুর মনের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। তখন সুকাসা বলে, এই পদ্ধতি আমার উপরে অ্যাপ্লাই করতে আসবে না, কারণ তুমি অনেক আগে থেকেই আমাকে সন্দেহ করেছিলে, আর তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে ইউজুরিয়ার মূর্তিটাকে না জাগিয়ে মাটির নিচে লুকিয়ে রাখত। কিন্তু আমি জানি তোমার জীবনে তাইজু আর ইউজুরিয়ার অনেক বেশি মূল্য রয়েছে, যার কারণে তুমি এই কাজটা করতে পারোনি। এই কথাগুলো শুনে ইউজুরিয়া পুরোপুরিভাবে আশ্চর্য হয়ে যায় এবং বুঝতে পারে সেনকু তাদের দুজনকে নিয়ে অনেক বেশি চিন্তায় থাকে। এরপর ইউজুরিয়া সুকাসার অস্ত্রটাকে নিজের গলার কাছে নিয়ে বলে, আমার প্রতি তোমাদের দুজনের এত ভালোবাসা দেখে আমি সত্যি অনেক বেশি কৃতজ্ঞ, কিন্তু সুকাসা যদি আজকে আমাকে মেরেও ফেলে তাহলেও তুমি মেডিসিনের ব্যাপারে ওকে কিচ্ছু বলবে না, আর এই পুরো মানব জাতির ভবিষ্যতের জন্য তোমাকে জীবিত থাকতেই হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেনকু ইউজুরিয়ার জীবনের চিন্তা করে মেডিসিন তৈরি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাকে বলে দেয়, যার কারণে সুকাসা তাকে ধন্যবাদ জানিয়ে বলে, এখন আর আমার তোমার কোনো প্রয়োজন নেই। এরপর আমাদের সবাইকে সেনকু নামের ছেলেটির অতীতের দৃশ্য দেখানো হয়। ছোটবেলা থেকেই সেনকুর সায়েন্সের প্রতি অনেক বেশি আগ্রহ এবং ভালোবাসা ছিল, যার কারণে সব সময় লাইব্রেরিতে গিয়ে সায়েন্সের বই নিয়ে পড়াশোনা করত, আর সেনকু স্কুল থেকে বাসায় এসে বিভিন্ন জিনিসপত্র নিয়ে রিসার্চ করত, যার কারণে সেনকুর বাবা নিজের সন্তানের বিজ্ঞানের প্রতি এত আগ্রহ দেখে নিজের গাড়িটাকে বিক্রি করে দেয়, আর সেই গাড়ির পুরো টাকা দিয়ে সেনকুর রিসার্চের জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনে দেয়। এটা দেখে ছোট্ট সেনকু অনেক বেশি আনন্দিত হয়ে যায় এবং একের পর এক নিজের বুদ্ধি এবং সায়েন্সের মাধ্যমে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতে থাকে। আর এভাবেই অনেক সময় ধরে এক্সপেরিমেন্ট করতে করতে তাইজু এবং ইউজুরিয়া নামের দুইজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যায়। এরপর থেকে তারা তিনজন একত্রিত হয়ে নিজেদের বুদ্ধি শক্তি এবং সায়েন্সের মাধ্যমে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এক্সপেরিমেন্ট করতে থাকে। আর এভাবেই এক্সপেরিমেন্ট করতে করতে তারা বিশাল আকারের একটি রকেট তৈরি করে ফেলে এবং তাদের রকেট লঞ্চ করার সাথে সাথেই সেফটি ভাবে আকাশের দিকে উড়ে যায়। আর এই দৃশ্য দেখে তারা তিনজন অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর দৃশ্য আবার বর্তমানে চলে আসে। তখন সুকাসা জানায়, সেনকো আমি তোমাকে মারতে চাই না, কিন্তু তুমি যদি আমাকে প্রতিশ্রুতি দাও আজকে থেকে বিজ্ঞান ছেড়ে দিবে তাহলে আমি তোমাকে মারব না। উত্তরে সেনকু বলে, বিজ্ঞান আমার শখের কোনো জিনিস নয়, বিজ্ঞান হচ্ছে আমার ছোটবেলা থেকে আজকের পর্যন্ত পরিশ্রম, বিজ্ঞান হচ্ছে আমার বাবার শখের গাড়ির বিক্রি করার পরিশ্রম, বিজ্ঞান হচ্ছে তাইজু আর ইউজুরিয়ার ভালোবাসার পরিশ্রম, আর তোমার মতো একজন হৃদয়হীন মানুষ আমাকে বিজ্ঞান ছাড়ার কথা বলছো। এই কথা শুনে সুকাসা বলে, তুমি যদি বিজ্ঞান ছাড়তে না পারো
তাহলে তোমাকে মরতেই হবে। সেনকুর আর সুকাসার কথাগুলো শুনে ইউজুরিয়া কান্না করতে করতে অনেক জোরে চিৎকার করে ওঠে, আর এই চিৎকারের আওয়াজ শুনতে পেলে তাইজু তাদের দুজনের কাছে ছুটে আসতে থাকে। কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, কারণ সুকাসা ইতিমধ্যেই নিজের অস্ত্র দিয়ে সেনকুকে আঘাত করে দিয়েছে এবং সেনকু আস্তে আস্তে করে মাটিতে লুটিয়ে পড়ে। এই দৃশ্য দেখে তাইজু আর ইউজুরিয়া তাকে হাতের উপরে নিয়ে অনেক বেশি কান্না করতে থাকে, আর সুকাসা বলে, আমি সেনকুকে কোনো কষ্ট দেওয়া ছাড়াই মেরে ফেলেছি, তাই আমার মনে হয় ওর জন্য কান্নাকাটি না করে তাড়াতাড়ি মাটি দিয়ে উচিত। এই কথা শুনে তাইজু অনেক বেশি রাগান্বিত হয়ে যায় এবং সুকাসা তার রাগ দেখে অনেক বেশি ঘাবড়ে যায়। এরপর সুকাসা মনে মনে বলে, ইউজুরিয়া যতক্ষণ পর্যন্ত এখানে রয়েছে ততক্ষণ তাইজু আমার উপরে আক্রমণ করবে না, কারণ তাইজু ভালো করেই জানে আমার উপরে আক্রমণ করলে আমি পাল্টা জবাবে ইউজুরিয়ার উপরে আক্রমণ করব। কিন্তু তখনই তাইজু নিজের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে বিশাল আকারের একটি পাথরকে আকাশের দিকে ছুঁড়ে মারে। এটা দেখে সুকাসা কিছুটা অবাক হয়ে ভাবতে থাকে, ও আমার উপরে পাথর না মেরে আকাশের দিকে ছুঁড়ে মারলো কেন? আর তাইজু কি আমার নজর অন্যদিকে করার চেষ্টা করে আমার উপর হামলা করার প্ল্যান করছে? এই কথাগুলো বলেই সুকাসা নিজের সম্পূর্ণ নজর তাইজুর উপরে দিয়ে রাখে। তখন তাইজু বলে, সুকাসা, আমি জানি তুমি আমার থেকে অনেক বেশি চালাক, আর এই কারণে তুমি আমার উপর থেকে এক বিন্দু সময়ের জন্য নিজের নজর সরাবে না। তাই ইউজুরিয়া, এখন যা করার তোমাকেই করতে হবে। ঠিক তখনই ইউজুরিয়া গান পাউডারের ব্যাগটা হাতে নিয়ে সরাসরি সুকাসার দিকে ছুঁড়ে মারে, কিন্তু সুকাসা গান পাউডারের ব্যাগটাকে দেখা মাত্রই নিজের পায়ের শক্তির মাধ্যমে ব্যাগটাকে ফাটিয়ে দেয়, যার কারণে ব্যাগের ভিতর থাকা সবগুলো গান পাউডার তার চারপাশে ছড়িয়ে পড়ে। তখন তাইজু আর ইউজুরিয়া একসাথে বলে, সেনকুর বিজ্ঞান আমাদের সাথে রয়েছে এবং আমরা তিনজন প্রমিস করেছিলাম একসাথে লড়াই করব। তাই সুকাসা, পাথরের দুনিয়ায় ভালো থেকো। এই কথা বলার সাথে সাথেই বিশাল আকারের পাথরটা সরাসরি গান পাউডারের উপরে গিয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে সেখানে একটি বিশাল আকারের বিস্ফোরণ ঘটে, যার কারণে তাদের চারপাশে তীব্র আগুন এবং অনেক কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত শক্তিশালী আক্রমণ করার পরও সুকাসা নামের ছেলেটির কোনো কিছুই হয় না, আর সে লক্ষ্য করে তাইজু আর ইউজুরিয়া ইতিমধ্যেই সেনকুর বডি নিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই তারা দুইজন সেনকুর বডি নিয়ে যতটা সম্ভব সুকাসার কাছ থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু তারা দুজন কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যে সেনকু মারা গিয়েছে, কারণ তারা তিনজন একসাথে শপথ নিয়েছিল যে তারা যেভাবেই হোক এই পাথরের দুনিয়াকে মানুষের দুনিয়া হিসেবে তৈরি করবে। অন্যদিকে সুকাসা মনে মনে বলে, আমার কাছ থেকে পালিয়ে যাওয়ার কোনো মানে হয় না, কারণ আমার বিশ্বাস আছে আমি সেনকুর ঘাড়ের সঠিক জায়গায় আঘাত করে তাকে মেরে ফেলেছি, তাই এই পাথরের দুনিয়ায় তাকে মেডিসিন ছাড়া বাঁচানোর কোনো উপায় নেই। এরপর তাইজু নিজের হাতের মাধ্যমে সেনকুর শ্বাস প্রশ্বাস চালু করার চেষ্টা করছিল। ঠিক তখনই তার মনে পড়ে যায়, আমি যদি সিপিআর এর মাধ্যমে তাকে অক্সিজেন দেই তাহলে হয়তোবা জীবিত হতে পারে। এরপর যখনই তাইজু সেনকুকে সিপিআর দেওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই ইউজুরিয়া বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? এটা করার কোনো দরকার নেই, আর সেনকু আমাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে। এই কথা শুনে তাইজু কিছুটা আশ্চর্য হয়ে বলে, সেনকু তোমাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে? এই লাইনটা বলার সাথে সাথেই তাইজুর আগের কথাগুলো মনে পড়ে যায়। তখন একটা ছেলে তাদের দুজনকে প্রশ্ন করে, যদি তোমার বেস্ট ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড বিপদে পড়ে যায় তাহলে তাদের দুজনের মধ্যে তুমি কাকে বাঁচাবে? উত্তরে তারা দুজন নিজেদের মতো করে প্রশ্নের উত্তর দেয়, কিন্তু তখনই পাশ থেকে সেনকু জানায়, যদি ভবিষ্যতে এমন কোনো বিপদ চলে আসে তাহলে আমি এমন এক পদ্ধতি খুঁজে বের করব যেটার মাধ্যমে আমরা তিনজন বিপদ থেকে বাঁচতে পারবো। এই কথা শুনে সায়েন্সের সবগুলো সদস্যরা অনেক বেশি আশ্চর্য হয়ে যায়। এই কথা বলার সাথে সাথেই দৃশ্য আবার বর্তমানে চলে আসো। তখন তাইজু বলে, সেনকুর কাছে আমাদের সবাইকে বাঁচানোর জন্য নিশ্চয়ই কোনো পথ রয়েছে, তাই আমাদের সেনকুর সবগুলো কথা মনে করতে হবে। কিন্তু তখনই ইউজুরিয়া জানায়, সেনকু ইচ্ছা করেই সুকাসাকে নিজের ঘাড়ে আঘাত করে মেরে ফেলার কথা বলেছিল। এই কথা শোনার সাথে সাথেই তাইজুর মনে পড়ে যায়, সেনকু কোনো কারণ ছাড়াই বারবার নিজের ঘাড়ে হাত দিত এবং পাথরের দুনিয়ার আগে মানুষের দুনিয়ায় তার এরকম কোনো অভ্যাস ছিল না। আর তখনই তারা দুইজন দেখতে পায় সেনকুর ঘাড়ের পেছনে এখনো পাথরের ছোট্ট একটা টুকরো লেগে আছে। এটা দেখে তাইজু বলে, ইউজুরিয়া, আমরা যখন তোমার পা থেকে পাথরের টুকরো সরিয়েছিলাম তখন তোমার পায়ের ব্যথা সাথে সাথেই চলে গিয়েছিল, আর সেনকু আমাদের বলেছিল মেডিসিন শরীরের যেই স্থানের পাথরের উপরে ঢালা হয় ওই স্থানের পাথর সরে যাওয়ার সাথে সাথেই সকল ব্যথাও শেষ হয়ে যায়। এই কথাগুলো বলার সাথে সাথেই তারা দুজন মেডিসিন নিয়ে সেনকুর ঘাড়ের ভিতরে ঢেলে দেয় এবং মেডিসিন পড়ার সাথে সাথেই ঘাড়ের ভিতর লেগে থাকা পাথরটা মুহূর্তের ভিতরই ভেঙে চুরমার হয়ে যায়, আর সুকাসা সেনকুকে ঘাড়ের ভিতর যে আঘাত দিয়েছিল সেটাও আস্তে আস্তে পূরণ হয়ে যায়। আর ঠিক তখনই দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের সেনকুর পাথরের রূপে থাকা অবস্থায় দেখানো হয়, আর একদিন অলৌকিক মেডিসিনের শক্তির মাধ্যমে সেনকু আবার পাথর থেকে মানুষের রূপে ফিরে আসে। কিন্তু তখনই জঙ্গলের কিছু বানর তার দিকে আজব দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং সেনকুর এই উলঙ্গ শরীর দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর
সেনকু গাছের কিছু লতা পাতার মাধ্যমে নিজের জন্য একটি প্যান্ট তৈরি করে আর মনে মনে বলে, এই পাথরের দুনিয়াতে আমি একমাত্র জীবিত মানুষ রয়েছে। কিন্তু সেনকু পাথর থাকা অবস্থায় যতগুলো বছরগুলো ছিল সবগুলো মনে রাখতে অনেক বেশি কষ্ট হচ্ছিল, যার কারণে একটা গাছের উপরে আজকের তারিখ পর্যন্ত হিসাব করে লিখে রাখে। কিন্তু তখনই আবার সেই বানরগুলো সেনকুর দিকে আজব দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন সেনকু বানরের দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে সায়েন্সের মাধ্যমে মানব সভ্যতার প্রথম আবিষ্কার দেখাবো। এই কথা বলার সাথে সাথে সেনকু পায়ের ভিতরে গিয়ে নিজের জন্য অনেক দামি পাথরগুলো একত্রিত করতে শুরু করে দেয় এবং পাথরগুলো একত্রিত হওয়ার পর সেগুলো অন্য আরেকটি পাথরের সাথে ভেঙে অনেক সুন্দর একটি অস্ত্র তৈরি করে ফেলে। আর অস্ত্রের মাধ্যমে গাছের কিছু শিকড় দিয়ে একটি বিশাল আকারের রশি তৈরি করে ফেলে এবং সেটির মাধ্যমে একটি ফাঁদ তৈরি করে হরিণ শিকার করে ফেলে। আর রাতের বেলায় খুব মজা করে হরিণটা খেয়ে ঘুমিয়ে পড়ে। এর পরের দিন সকালে নিজের বুদ্ধি এবং সায়েন্সের টেকনোলজি খাটিয়ে নিজের জন্য একটি অসাধারণ জামা এবং থাকার জন্য সুন্দর একটি বাড়ি তৈরি করে ফেলে। আর রাতের খাবারের জন্য অনেকগুলো মাশরুম নিয়ে আসে। কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করার কারণে সেনকু অনেক বেশি ক্লান্ত হয়ে যায়, যার কারণে বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরের দিন সকালে সেনকু কোদাল নিয়ে একজন লোকের পাথর মাটি থেকে বের করার জন্য খোদাই করছিল। আর লোকটির শক্ত হাত দেখে বোঝাই যাচ্ছিল লোকটি অনেক বেশি পরিশ্রমী এবং শক্তিশালী। এটা দেখে সেনকু মনে মনে বলে, আমি এমন একজন শক্তিশালী মানুষ পেয়ে গেছি যাকে দিয়ে আমার সবগুলো কাজ করাতে পারবো। এই কথা বলেই সেই লোকটিকে পুরোপুরিভাবে মাটির নিচ থেকে বের করার জন্য খোদাই শুরু করে দেয়। কিছুক্ষণ পর যখন সে লোকটি ওপর থেকে সবগুলো মাটি সরিয়ে ফেলে তখন পুরোপুরিভাবে আশ্চর্য হয়ে যায়, কারণ মাটির নিচে যে লোকটি চাপা পড়েছিল তার নাম হচ্ছে তাইজু। তখন সেনকু ঠাট্টা করে বলে, আমি কখনো ভাবিনি এই পাথরের দুনিয়ায় সর্বপ্রথম তোমার চেহারাই দেখতে পারবো। আর অনেক হয়েছে, এবার গভীর ঘুম থেকে উঠে যাও। কিন্তু তখনই সেনকু ভাবতে থাকে আসলে ওই অদ্ভুত আলোটা কি ছিল যেটার মাধ্যমে পৃথিবীর সবগুলো মানুষ পাথরে পরিণত হয়ে গিয়েছিল। আর আমার মনে হয় মানুষ থেকে পাথর হয়ে যাওয়ার তিনটা কারণ হতে পারে। প্রথমটি হচ্ছে এলিয়েনরা নিজেদের টেকনোলজি দিয়ে পৃথিবীর উপরে আক্রমণ করেছে। দ্বিতীয় হচ্ছে বড় কোনো মিলিটারিদের ওয়েপেন দিয়ে সবাইকে পাথর বানিয়ে দিয়েছে। তৃতীয়টি হচ্ছে এমন একটি মারাত্মক ভাইরাস যার মাধ্যমে সবাই পাথর হয়ে গিয়েছে। আর পুরো মানবজাতি কিভাবে পাথর জাতি হিসেবে পরিণত হয়ে গিয়েছে সেটা আমি সঠিকভাবে বলতে পারবো না, কিন্তু আমি নিজের বিজ্ঞানের টেকনোলজি দিয়ে আবার পুরো মানব জাতিকে বাঁচিয়ে ফেলবো। কিন্তু ঠিক সেই মুহূর্তে সেনকু লক্ষ্য করে একটা গুহার ভেতর থেকে অনেকগুলো বাদর বেরিয়ে আসছে। আর যখনই সে গুহার ভেতরে ঢুকে ঠিক তখনই বাদুরের মল দেখতে পায়। তখন সেনকু বাদুরের মলের তীব্র গন্ধ থেকেই বুঝতে পারে এটা একটি নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়েছে। তাই সে এক্সপেরিমেন্ট করার জন্য নিজের ঘাড়ের পিছনের কিছু পাথরের চুলের অংশ নাইট্রিক অ্যাসিডের সামনে তুলে ধরে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো নাইট্রিক অ্যাসিড যখনই পাথরের চুলের উপরে পড়ার সাথে সাথেই পাথর ভেঙে যায়। এই আশ্চর্যমূলক দৃশ্য দেখে সেনকু বুঝতে পারে এই লিকুইডের মাধ্যমে সে জীবিত হয়েছে। এরপর সেনকু একটা পাত্রে কিছু লিকুইড জমা করে তাইজুর উপরে গিয়ে ঢেলে দিয়ে ভাবতে থাকে তাইজু হয়তো আমার মতোই এটার মাধ্যমে আবার জীবিত হয়ে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো অনেক সময় পার হয়ে যাওয়ার পরও তাইজুর পাথরের কোনো রিয়াকশন করছিল না। এটা দেখে সেনকু অনেক বেশি রাগান্বিত হয়ে যায় আর বুঝতেই পারছিল না কি করবে। তখন সেনকু পাত্রের ভেতরে অনেকগুলো লিকুইড নিয়ে মানুষ থেকে শুরু করে পাখিদের উপরে ট্রাই করতে থাকে, কিন্তু কোনো ফলাফল আসে না। যার কারণে সে মনে মনে ভাবতে থাকে আমি যদি এই লিকুইডের মাধ্যমে পাথর থেকে মানুষ হতে পারি তাহলে অন্যরা পারছে না কেন। কিন্তু ঠিক তখনই তার মনে পড়ে যায় আমি 3700 বছর ধরে একটানা সজ্ঞানে ছিলাম, আর একজন মানুষের ব্রেন সচল রাখার জন্য প্রতিদিন 400 ক্যালোরির প্রয়োজন হয়। অর্থাৎ এই পাথরের দুনিয়ায় যতগুলো মানুষ সজ্ঞানে রয়েছে তারাই একমাত্র লিকুইডের মাধ্যমে জীবিত হতে পারবে। ঠিক তখনই আকাশ জুড়ে বৃষ্টি শুরু হয়ে যায় এবং সেনকু তাইজুর মূর্তিটাকে কাঁধে করে ওই গুহার ভেতরে নিয়ে গিয়ে বলে আমি জানি তুমি 3700 বছর ধরে সজ্ঞানে রয়েছ, তাই অন্ধকারের গভীর ঘুম থেকে জেগে উঠে আলোর দুনিয়ায় ফিরে আসো। ঠিক তখনই দৃশ্য পরিবর্তন হয়ে আবার বর্তমানে চলে আসে। তাইজু বৃষ্টির ভিতরে ভিজে ভিজে সেনকুকে আবার নিজের জ্ঞানে আনার চেষ্টা করছিল, কিন্তু সেনকুর পক্ষ থেকে কোনো ধরনের জবাব আসছিল না। ঠিক তখনই বৃষ্টি আস্তে আস্তে শেষ হয়ে যায় এবং পুরো আকাশ একেবারে পরিষ্কার হয়ে যায়। আর তখনই আমাদের সবাইকে অবাক করে দিয়ে সেনকুর জ্ঞান ফিরে আসে। এটা দেখে তাইজু আর ইউজুরিয়া অনেক বেশি খুশি হয়ে যায়। তখন সেনকু জানায় তাহলে তোমরা দুজন আমার ঘাড়ের পেছনে থাকা পাথরটাকে লক্ষ্য করে ফেলেছ। আর হ্যাঁ, এবারের মতো আমি বেঁচে গেলেও আমার ঘাড়ে প্রচন্ড ব্যথা পেয়েছি। এই কথা শুনে ইউজুরিয়া একটা কাপড় এবং লাঠি দিয়ে সেনকুর গাড়ে বেঁধে দেয় যাতে তার ব্যথাগুলো আস্তে আস্তে কমে যায়। এরপর তারা তিনজন একটি নতুন ক্যাম্প বানানোর জন্য
জঙ্গলের ভেতরের একটি সুরক্ষিত স্থান পরিষ্কার করতে থাকে। তখন ইউজুরিয়া একটি ভাঙা মূর্তি হাতে নিয়ে বলে, যদি মেডিসিন সেনকুকে আবার জীবিত করতে পারে তাহলে আমরা যদি ভাঙা মূর্তিটাকে জোড়া লাগিয়ে তার উপরে মেডিসিন ঢেলে দেই তাহলে আবার জীবিত হয়ে উঠবে। উত্তরে সেনকু বলে, আমি অনেক আগেই ভাঙা মূর্তির উপরে মেডিসিন প্রয়োগ করে দেখেছিলাম, কিন্তু কোনো ফলাফল আসেনি। এই কথা বলার সাথে সাথেই তার মাথার ভিতরে একটা বুদ্ধি চলে আসে এবং ইউজুরিয়ার কানের কাছে গিয়ে বলে, তুমি তাইজুর থেকে অনেক স্মার্ট, তাই আমি তোমাদের দুজনকে একটা মিশন দিচ্ছি যেটা খুবই ভয়ঙ্কর। এরপর সেনকুর কাছ থেকে মিশনটা শোনার সাথে সাথেই ইউজুরিয়ার অনেক বেশি ঘাবড়ে যায়। তখন তাইজু বলে, তোমরা দুজন কি প্ল্যান করছো, আমাকেও একটু বলো। উত্তরে ইউজুরিয়া বলে, আমার মনে হয় আমাদের দুজনকে আবারও সুকাচার কাছে বিশেষ একটা কাজের জন্য ফিরে যেতে হবে। এই কথা শুনে তাইজু রেগে গিয়ে বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো, আমরা আবারও ওই খুনির কাছে ফিরে যাব? সেনকু গম্ভীর কণ্ঠে বলে, সুকাসা মনে মনে ভাবছে আমি মারা গিয়েছি, তাই মেডিসিনের মাধ্যমে পাথর থেকে মানুষদের জাগিয়ে পুরো একটা সেনা এবং পুরো পৃথিবীতে রাজ করবে। কিন্তু আমরা যদি ওই সেনাদের সাথে লড়াই করতে হয় তাহলে আমাদের সায়েন্সের টেকনোলজি দিয়ে একটি ফোর্স তৈরি করতে হবে। এই কথাগুলো শুনে তাইজু জিজ্ঞেস করে, আমরা দুজন যদি এখান থেকে চলে যাই তাহলে তুমি কিভাবে কাজ করবে? উত্তরে সেনকু জানায়, আমি ওইসব লোকদের খুঁজে বের করব যারা সেদিন আগুনের ধোঁয়ার মাধ্যমে সিগন্যাল দিয়েছিল। এরপর তাইজু এবং ইউজুরিয়া সুকাসার রাজ্যের উপরে নজরদারি করার জন্য ভ্রমণে বেরিয়ে যায় এবং সেনকু পাথরের দুনিয়ায় জীবিত লোকদের নিজের টিমে অংশগ্রহণ করার জন্য বেরিয়ে পড়ে। এরপর আমাদের সবাইকে জঙ্গলের ভিতরে সুকাসা নামের ছেলেটিকে দেখানো হয়, কিন্তু তখনই একটি সুন্দর মেয়ে নিজের অস্ত্র নিয়ে সুকাসার ওপরে আক্রমণ করতে থাকে। সুকাসা মেয়েটির আক্রমণ ঠেকিয়ে দিয়ে বলে, তুমি হঠাৎ করে আমার ওপরে আক্রমণ করছো কেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। উত্তরে মেয়েটি বলে, তুমি একজন খুনি, আমি দেখেছি তুমি একটা মেয়েকে বন্দী করে একজন ভালো মানুষকে মেরে ফেলেছ, তাই আমি তোমাকে এটার শাস্তি দিতে এসেছি। এই কথা শুনে সুকাসা বলে, তুমি আমার ব্যাপারে যাই কিছু বলো না কেন, আমার তাতে কোনো আসা যায় না, কারণ আমি যা করেছি এই পৃথিবীকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য করেছি। এই কথা বলেই সুকাসা মেয়েটিকে একটা ঘুষি মেরে অনেক দূরে সরিয়ে ফেলে দেয় এবং নিজের অস্ত্র দিয়ে একটা গাছকে মাঝখান থেকে কেটে ফেলে, যার কারণে মেয়েটি গাছের নিচে চাপা পড়ে যায়। পাহাড়ের ওপর থেকে এই দৃশ্যগুলো দেখে সেনকু যত দ্রুত সম্ভব মেয়েটির কাছে চলে আসে। তখন মেয়েটি তাকে দেখে বলে, আরে তুমি তো সেই ছেলে যাকে খুনিটা মেরে ফেলেছিল, তুমি বেঁচে আছো কিভাবে? উত্তরে সেনকু জানায়, আগে তোমার জীবন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাই এসব নিয়ে আমরা পরে কথা বলবো। এরপর সেনকু সন্ধ্যা পর্যন্ত সায়েন্সের মাধ্যমে একটি টেকনোলজি বানিয়ে অন্য আরেকটি গাছের সাহায্যে সেই পুরো গাছটাকে মেয়েটির ওপর থেকে সরিয়ে ফেলে। আর এই দৃশ্য দেখে মেয়েটি অনেক বেশি খুশি হয়ে যায় এবং সেনকুকে ধন্যবাদ জানাতে থাকে।